আমার নাম মিতা। আজকে আমার বিয়ের দিন, তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র ধুমধামে হচ্ছিল। আমার বাবা আমাকে 12 ক্লাস পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুবই কম পড়াশোনা করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনো রকম ভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবুও আমাকে 12 ক্লাস অবধি পড়িয়েছিলেন। না হলে তো আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েই ক্লাস 10 অবধি পড়াশোনা করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে আমাদের থেকে ধনী পরিবারে হচ্ছিল। আমরা দুই ভাই বোন। ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিসই নিতে পারিনি, কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশা করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে, আমাকে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস যেমন হচ্ছিল, যাতে আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকেদের আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল, তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল। আর আমার বাবার কাছে আরো জিনিস দাবি করেছিল। আমি এই কারণেই অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সবসময় বলতো যে ওরা বড়লোক মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতে হবে, আর তাদের ডিমান্ডকেও পূরণ করতে হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তো বিয়ে হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধাই হবে না। আর তবে তুই বাড়িতে বউ হয়ে যেতে পারবি। আমার নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো, কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে এখন অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে। আর তাদের পছন্দ মতো বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখন আমাকে প্রথমবার দেখলো, তখন তারা সঙ্গে সঙ্গেই আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দিল্লিতে থাকতো। এই কারণে খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবেন না। কিন্তু যতই কম লোক আসুক না কেন, বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকেই। এই কারণে আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন। না জানি সমস্ত কিছু ঠিকভাবে শেষ হবে তো। যাই হোক, আমার বিয়ের নির্জন রাতে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়ম কানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধ্যাবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয় বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীর এক ঝলক দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুরবাড়ির লোকেরা একটা লম্বা ঘোমটা আমার মুখের উপরে টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুরবাড়ির মহিলারা ছিল, আমার শাশুড়ি ননদ, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল। যার কারণে আমি আমার স্বামীকে না কিছু বলতে পারছিলাম, আর না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বুঝালাম যে আর তো মাত্র কিছু সময়ের ব্যাপার। কিছুক্ষণ পর ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসবো। তখন আমার স্বামী আমার পাশে এসেই যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এইটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামীও আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, যে রকম অস্থির আমি হয়ে আছি। আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে, তখন আমার সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে যাবে। আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম, আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরে আমাদের ট্রেন স্টেশনে এসে গেল, আর আমরা সবাই নিজেদের বুক করা ক্যাবে উঠে বসে গেলাম। এখন আমার শাশুড়ি আর ননদ আমার সঙ্গে আঠার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসলো আর বলতে লাগলো, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো নিজের মুখটা একটু দেখাও। আমিও আমার হৃদয় ভরে আমার নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘোমটা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করে রেখেছিলাম। আমার মুখ দেখি আমার শাশুড়ি কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগলো, শানের বউ তো একদম চাঁদের মতো হয়েছে, আমাদের শানের ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বললেন,
কপাল তো এই মেয়ের খুলে গেছে যে আমার 7 রাজার ধন শানকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। না হলে তো কত ভালো ভালো মেয়ে আমার শানের জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বুঝাতে লাগলেন যে দেখো, তোমার স্বামীর সব সময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতেই কখনো না করবে না। ও যে রকম বলবে চুপচাপ সেরকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছো? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢং দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউ দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি শানের সঙ্গে বেশি বায়না করতে পারবে। যদি তুমি ওকে খুশি রাখো তাহলে ও তোমার খুব খেয়াল রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা হ্যাঁতে দাঁড়িয়ে দিলাম। কিছু সময় পরে আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন, আর আমার শাশুড়ি বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে যে সব কিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ, ভালো তো হয়েছে। ব্যবস্থাপনাও ওর বাপ ঠিকঠাকই করেছিল, কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা। কি, তুমি সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছো? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে আরে, যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসের কোনো অভাব হওয়া উচিত না। তারপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার ননদকে বলতে লাগলো, যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান কি আর করা যাবে? যেমনই হোক না কেন আমাদেরকে নিজের করে নিতে হবে। যৌতুক হিসেবে যতটা পাওয়া গেছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকেই সমস্ত কথা শুনতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। সমস্ত বিষ সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরে আমার শাশুড়ি বলতে লাগলো, বৌমা, আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমার পায়ে একটু চেপে দাও। এখন আমিও তো বৌমা হওয়ার কিছুটা সুবিধা উপভোগ করে নেই। এই বলে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুটো আমার কোলের উপর তুলে দিলেন। আমি চুপচাপ তার 2 পা চাপতে লাগলাম, আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছু ছাড়ছে না। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও এই লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নামই নিচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবলাম আমাকে সমস্ত কিছুর অভ্যাস করে নিতে হবে, কেননা আমাকে এদের সাথেই সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো, অনেক সেবা করে ফেলেছো, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো। এরপর আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে দেখো, নিজের এই সমস্ত গহনার খেয়াল রেখো, একটা গহনা এদিক ওদিক হওয়া চাই না। এটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তিতে নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম, আর জানালার পাশে বসে বললাম, ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। এসব দেখে আমার চোখে শান্তি অনুভব হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপরে আমার হঠাৎ করেই খেয়াল এলো যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখন অবধি আমার কাছে কেন আসছে না? আমি এই সমস্ত কিছুই ভাবছিলাম। তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম, আর নিজের ঘোমটা আস্তে আস্তে করে মাথার উপরে উঠিয়ে নিলাম। আমার স্বামী ভিতরে এসে পড়লো। এরপরে ও নিজের মুকুট খুলে এক সাইডে রাখলো। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজও শুনতে পাবো। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবিটা খুলে আমার সামনের সিটে রেখে দিল। তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়লো। এরপরে আস্তে আস্তে আমার গলার উপর হাত রাখলো, আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এই রকম করাতে আমার পুরো শরীরে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি ভাবতে লাগলাম, এটা কি?
এ তো আসার সাথে সাথে সব কিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হয়েছিল যে আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এরকম কিছুই করলো না, এসেই শুরু হয়ে গেল। তখন আমি ভাবলাম হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণে ওদের সহ্য করতে পারছে না। এরপর আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসালো, আমার মুখ নিজের দুই হাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগলো। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমি নিজের চোখে দেখলাম, আর এক নজর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম, তখন তাকে দেখে আমার মন খুব বেশি খুশি হয়ে গেল, কেননা আমার স্বামী দেখতে খুবই হ্যান্ডসাম। যে রকম আমি মনে মনে চাইতাম সে একদমই সেরকম ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে কমসে কম সৃষ্টিকর্তা আমাকে মনের মতো একজন জীবনসাথী দিয়েছেন। না তো শুধু দেখতে ভালো ছিল, বরাবর হাইট, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরেও আমার শরীর থেকে এক এক করে গহনা খুলতে লাগলো। এরপরে সেগুলোকে একটা কাপড়ের পুঁটলিতে করে এক সাইডে রেখে দিল। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার স্বামী যে রকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকে খুব খুশি করে দিয়েছিল, কেননা ও আমার সময়েও পুরো খেয়াল রেখেছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল, আর ওদিকে আমরা। এরপর না জানি কখন মিলনের ক্লান্তিতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কখন আমার চোখ লেগে গিয়েছিল সেটা আমি বুঝতে পারিনি। সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যে নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম, আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি, ননদ আর আমার শ্বশুর হন্তদন্ত হয়ে আমার কেবিনের মধ্যে ঢুকে পড়লো। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে তোমার সমস্ত গহনা ঠিকঠাক আছে তো? হঠাৎ তার মুখে এই রকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এই সময় শুধুমাত্র একটা লকেট ছাড়া আমার শরীরে একটা গহনাও ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গহনা খুলে দিয়েছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে হতবাক হয়ে গেল যে আমার শরীরে একটা গহনা নেই। তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোরটা শুধু আমাদেরকে লুটে নেয়নি, বরং বৌমার সমস্ত গহনা নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। আমি তো না জানি বৌমার গহনা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গহনা পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব, আর সবাইকে দেখাবো যে আমার কাছেও এরকম দামি দামি গহনা আছে। কিন্তু এখন আমি কি করব না জানি। আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপর আমাকে বললেন, তোমার বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়েছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গহনা কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইতাম যে আমার সাথে এরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমার পা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এ তো অপায়া বেরুলো, এখনো আমাদের বাড়িতে পৌঁছায়নি, তাতে আমাদের কয়েক লাখের লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এর পা পড়া আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার শানের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়বো না, তোমার এই বোকামোর জন্য না জানি আমাদের কত লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি শানকে বলে কিভাবে তোমাকে অপমান করাই। তার এই কথা শুনে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনো তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময় বের করতে পারিনি। এসবই ভাবছিলাম, তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটা এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুটো লোক আমার কেবিনের মধ্যে ঢুকলো, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে
সে মদের নেশায় পুরোদমে মাতাল হয়ে আছে, কেননা সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগলো, একে তোমরা কোথায় পেলে? তখনই ওই লোকটা বলতে লাগলো যে, আরে, এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চোর একে ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে আর এর দামি শেরওয়ানি খুলে নিয়েছে, যেটা আমরা এর জন্য কিনেছিলাম। সেই চোর শেরওয়ানিটা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি এসবই শুনছিলাম। তখনই আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগলো যে, দেখ সানি, তোর নতুন বউ কতটা বোকামো করে দিয়েছে। এ নিজের সমস্ত গহনা ওই চোরের হাতে তুলে দিয়েছে। যখন ওই চোরের গহনা চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুমিয়েছে যে কিছুই টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখ উঠিয়ে সেই লোকটার দিকে দেখলাম, যাকে আমার শাশুড়ি স্বামী বলে ডাকছিল। ওই লোকটার চেহারা দেখে আমার হুঁশ উড়ে গেল, কেননা যাকে তিনি স্বামী আর আমার স্বামী বলছেন, সে তো সেই লোক না যে আমার সাথে রাতে বাসর রাত কাটিয়েছে। আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু লুটিয়ে দিয়েছি, এ তো একটা মোটাসোটা দেখে লোক ছিল, যে কিনা নেশাতে মাতাল হয়ে আছে। একে দেখে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবে চিন্তায় পড়ে গেলাম যে, যদি এদের মধ্যে কেউ এই কথাটা জানতে পারে যে ওই চোর আমার সাথে সেই সব কিছু করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জেনেই লোকেরা আমার কি অবস্থা করত। তখনই ওই লোকটা বলতে লাগলো, সানি তো সারা রাত বাথরুমে পড়েছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেনি। এ কথা শুনেই আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সানির গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখনো বদলাবে না। আরে, কমপক্ষে কিছুটা তো লজ্জা কর। কালকে রাত তোর বউ এর সাথে বাসর রাত ছিল, কালকে তো কমসে কম বৌমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু তুই তো নেশায় আসক্ত হয়ে পড়েছিলি, যে নেশা ছাড়া তো কিছুই দেখতে পাস না তুই। একবারও বৌমার ব্যাপারে ভাবিসনি, যে সারা রাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে। এ কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছু তো মায়ের তোকে বেশি আশকারা দেওয়ার ফল, যার কারণে তুই কারো কোনো কথা শুনিস না। আমার শ্বশুর এটুকু বলার সাথে সাথেই আমার শাশুড়ি শ্বশুরের উপর চিৎকার করে বলতে লাগলেন যে, খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসের খেয়াল রাখতো, তাহলে আজকে আমাদের লাখ টাকা লোকসান হতোই না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে, আসলেই এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোর শুধুমাত্র আমার গয়নাই নিয়ে যায়নি, সঙ্গে আমার ইজ্জত নিয়ে গেছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী জুটেছে যে কি বলবো। তখনই আমার খেয়াল এলো যে, ওই চোর যখন আমার গহনা খুলছিল, তখন সে একটা ছোট্ট পটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সেই কারণেই এরকম করছিল, যাতে আমার সাথে সবকিছু করার পরে সে ওই পুটলিটা নিয়ে চট করে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিক ওদিক ভালোভাবে দেখে তারপরে নিচু হয়ে তাড়াতাড়ি করে সেই কাপড়টা টানলাম। সেটা সেই পুটলিটা ছিল, যার মধ্যে সেই চোর আমার সমস্ত গহনা রেখেছিল। আমি যখনই ওই পুটলিটা খুললাম, তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গহনা বেরিয়ে এলো। তখন সেই গহনাকে বের করে দেখালাম, তখন আমার শাশুড়ি একটা লোভী মেয়ের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গহনা আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগলো, আরে বাহ, গহনা তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরে এই চিন্তাতেই মরে যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গহনা চোর নিয়ে গেছে, কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গহনা কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম, আমার বাবার এত কষ্টে বানানো এই গহনার উপরে এই মহিলা কিরকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছে। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে, যখন তুমি জানতে এই গহনা তুমি আগে নিচে লুকিয়ে রেখেছো, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, তারপরে কি তুমি এই গহনার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি কখন থেকে আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছো। খবরদার, যদি আমার কথার উপর তুমি কথা বলো তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার সাইড নিয়ে বললেন যে, এতে বৌমা কি এমন ভুল কথা বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছ না কাউকে, তুমি তো একাই বক বক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বৌমা পেয়েছি আমরা।
এই আগে নিজের সমস্ত গহনা খুলে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছিল। যদি এরকম না করতো তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গহনা নিয়ে পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমায় দেখতে লাগলেন। এরপরে আমার শাশুড়ি আমায় বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। টাকা পয়সা কাপড় চোপড়ের লোকসান তো হয়ে গেছে, এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপয়া মেয়ে তার কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা, এখন আর কি করা যাবে? কে জানতো যে এই রকম সব কিছু নিয়ে যাবে? এখন আমি যেমনই হই না কেন, আমি তো আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হই না কেন, আমার নামটা আপনাদের সাথে জুড়ে গেছে। তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে সেই কথাটাই ফিরিয়ে দিলাম যেটা উনি আমার জন্য বলেছিলেন। প্রথমত আমি মনে মনে এই কথাটা নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথেই সব কিছু করে গিয়েছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই, কারণ এখন আমি এটাই ভাবছি যে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত। আমার বিয়ে এমন একটা লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছে যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না। কমসে কম আমি একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ পেয়েছিলাম। আর এই সুখটাকে নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। সে যেই হোক না কেন, সত্যিকারের পুরুষ ছিল। সে আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা মানে আমার স্বামী কখনোই দিতে পারতো না। আমার মতো সুন্দরী মেয়েদের ওই চোরের মতো লোক পাওয়া উচিত, কিন্তু আমার ফাটা কপাল, তাই আমি সানির মতো স্বামী পেয়েছি। কিন্তু কমসে কম আমার বাসা তো খারাপ হয়নি। আর সেই তো আমার সাথে এতটা সততা দেখিয়েছে যে সে আমার সাথে সব কিছু করার পরেও আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছি যে আমাদের গহনা বেঁচে গেছে। আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে এই গহনা পরে আরামসে যেতে পারবেন। এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পরে তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আরেকবার চুপচাপ জানালার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।